কচির আচ্ছা টিল নাও, ঠিক আছে, টিল নাও আমরা যে মেন পয়েন্টগুলো এখন অবধি দেখেছি সেটা হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবল মাত্রেই 2 dimensional অর্থাৎ it involves 2 coordinates x and y. সুতরাং কন্ডিশন ফর অ্যানালিটিসিটি অর্থাৎ ডিফারেন্সিয়েবল হবে বা হবে না, whether it is differentiable or not, সেই কন্ডিশনটা, that condition is Cauchy-Riemann condition. Cauchy-Riemann conditionটা কি? fz equal to u plus iv হলে del u del x equal to del v del y del v del x equal to minus del u del y. কোনো ফাংশন যদি অ্যানালিটিক হয় কোনো একটা রিজিয়নে, সাপোজ দেয়ার ইজ আ রিজিয়ন আর, এবং সেই রিজিয়নে কোনো একটা ফাংশন যদি অ্যানালিটিক হয় তার মানে এই দুটো এইটা হোল্ড করছে, অ্যাডেড টু দ্যাট দ্য গ্রিনস ফাংশন, সরি গ্রিনস থিওরেম, পুরো ব্যাপারটাকে কম্বাইন করলে আমি যদি কোনো একটা রিজিয়ন যেখানে একটা ফাংশন অ্যানালিটিক সেখানে যদি আমি একটা ক্লোজড কন্ট্যুর নিই, কন্ট্যুরের ডেফিনেশন আগের দিন বলেছি, সেটা হচ্ছে সেকশনালি বা পিসওয়াইজ স্মুথ কার্ভ, যেটা অর্থাৎ এরকম 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 এরকম, এটা দিস ইজ আ কন্ট্যুর, ঠিক আছে, মানে স্লোপটা কন্টিনিউয়াস না হতে পারে কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস, ফাংশন কন্টিনিউয়াস না হলে কিন্তু হবে না, মানে এরকম 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 এরকম, এটা কিন্তু কোনো ইয়ে নয়, কন্ট্যুর নয়, কারণ এখানটা ডিসকন্টিনিউটি আছে, স্লোপের ডিসকন্টিনিউটি হতে পারে বাট ফাংশন শুড নট বি ডিসকন্টিনিউয়াস। হ্যাঁ, তো এইটা হলে দেখা যায় যে কোনো একটা কেউ যদি কোনো একটা রিজিয়নে অ্যানালিটিক হয় এবং হ্যাঁ কোনো রিজিয়নে যদি অ্যানালিটিক হয় তাহলে একটা ক্লোজড কন্ট্যুরের উপর যদি আমি লাইন ইন্টিগ্রাল নিই তাহলে এটা জিরো হবে। ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, এটাকে বলা হয় কচিজ থিওরেম। আচ্ছা, এরপরে তাহলে একটা প্রশ্ন চলে আসে যে তাহলে কোনো একটা রিজিয়নে যদি অ্যানালিটিক না হয়, হোয়াট ইফ not analytic at a certain point, what happens then? ধরা যাক এরকম একটা রিজিয়ন যেখানে এটা হচ্ছে z equal to 2i, তাহলে এরকম যদি কোনো ফাংশন থাকে যে 1 by z minus 2y, তাহলে সেটা এই পয়েন্টে অ্যানালিটিক নয় কিন্তু বাকি সব পয়েন্টে অ্যানালিটিক। দেন হোয়াট টু ডু? তখন আমি কি করতে পারি, তখন আমি একটা কন্ট্যুর নিলাম, সাপোজ আমি নিয়েছি একটা কন্ট্যুর, এটা হচ্ছে আমার fz। আচ্ছা, এবার তারপরে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি রিজিয়নটা সিম্পলি কানেক্টেড আছে এখন, বাট আই ক্যান টার্ন ইট ইনটু আ মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন বাই এই যে যেখানটাতে একটা সিঙ্গুলারিটি আছে বলে দেখতে পাওয়া যাচ্ছে, সিঙ্গুলারিটি অর্থাৎ যেখানে ফাংশনটা ব্লো আপ করে, এই পয়েন্টে সিঙ্গুলারিটি আছে, এটাকে আমি কেটে বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে দিলে এটা একটা ছিদ্রযুক্ত রিজিয়নে পরিণত হবে, অর্থাৎ মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এখন আমার হাতে যেটা আছে সেটা হলো একটা কন্ট্যুর আছে যেটা C1,
আবার ভেতরে একটা কন্ট্যুর আছে যেটা হচ্ছে কিনা C2। এবার এটা তো দুটো আলাদা আলাদা কন্ট্যুর। এবার এখন আমি অ্যাকচুয়ালি এই অংশটা কেটে বাদ দিয়ে দেওয়ার ফলে বাকি যে রিজিয়নটা পেয়েছি, so this new multiply connected region, here in this region everywhere fz is analytic, of course. কিন্তু now how to apply Cauchy's theorem here? এখানে এখন fz এর সমস্ত পয়েন্টেই অ্যানালিটিক, কিন্তু এটা একটা মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন। তো Cauchy's theorem অ্যাপ্লাই করতে গেলে আমার একটা কন্ট্যুর দরকার যেটা সিম্পলি কানেক্টেড, একটা সিঙ্গেল কন্ট্যুর দরকার। তো আমি সেটা কিভাবে পেতে পারি সেই কন্ট্যুরটাকে, যেখানে আমি যেটার বেসিসে আমি Cauchy's theorem অ্যাপ্লাই করব? সো আই ক্যান টেক দিস কন্ট্যুর, এই, তারপর এরকম, তারপর এরকম, তারপর এরকম, এই এরকম একটা কন্ট্যুর আমি নিতে পারি, যেখানে আউটার কন্ট্যুরে আমি সাপোজ অ্যান্টি ক্লকওয়াইজ ট্রাভেল করছি, তারপর আমি এই পয়েন্টে এসে এভাবে যাচ্ছি, তারপর আমি ভেতরের কন্ট্যুরে ক্লকওয়াইজ ট্রাভেল করছি, এটা হচ্ছে সেই সিঙ্গুলারিটি পয়েন্টটা, এবং তারপর আমি এরকমভাবে এসে এখানে মিট করছি। ঠিক আছে, এরকম একটা কন্ট্যুর আমি যদি ডিফাইন করি, তাহলে ফর দিস কন্ট্যুর Cauchy's theorem is applicable, কেননা এই রিজিয়নটা, মাঝের রিজিয়নটা তো অলরেডি বাদ হয়ে গেছে, তাহলে বাকি সব রিজিয়নেই this function, this fz is analytic at all other points, right? আচ্ছা, এবার এখানে কিছু কয়েকটা নাম টাম দেওয়া যাক, নাহলে তো আবার ভেঙে লিখতে পারবো না। তাহলে এ বি সি ডি, ও সি দেওয়া যাবে না, এটাকে এ বি পি কিউ করি, পি কিউ C2 C1। তাহলে আমার যে টোটাল কন্ট্যুরটা, এটাকে যদি আমি টাউ দিয়ে ডিফাইন করি, তাহলে টোটাল কন্ট্যুর ইজ মেড আপ অফ C1, তারপরে A to B, তারপর C2, C1টা কাউন্টার ক্লকওয়াইজ আর C2টা হচ্ছে ক্লকওয়াইজ, এবং তারপর P থেকে Q। এই হচ্ছে আমার কন্ট্যুর ইন দিস কেস। ঠিক আছে, নাও ফর দিস কন্ট্যুর, according to Cauchy's theorem, fz dz equal to 0। ঠিক আছে, এবার এটাকে ভেঙে লিখি, or line integral along C1 fz dz। আচ্ছা, ধরে নিই যে লাইন ইন্টিগ্রাল যদি কাউন্টার ক্লকওয়াইজ হয় তাহলে সেটা পজিটিভ সাইন। বেশ, তাহলে along C1 fz dz প্লাস A to B fz dz প্লাস, এবারে C2 along C2 লাইন ইন্টিগ্রাল, কিন্তু মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে, এটা ছিল কাউন্টার ক্লকওয়াইজ আর এটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে যেহেতু কাউন্টার ক্লকওয়াইজে পজিটিভ সেন্স, মানে পজিটিভ সেন্স মানে কিছুই না, কাউন্টার ক্লকওয়াইজ আমি একটা কন্ট্যুরকে
ট্রাভেল করছে মানে বেসিক্যালি থিটার ভ্যালুটা 0 থেকে ইনক্রিজ করে একটা সার্টেন ভ্যালু অবধি যাচ্ছে। তো আমি ন্যাচারালি থিটা যখন কাউন্টার ক্লকওয়াইজ বাড়ে তখন সেটা পজিটিভ হয়, আর উল্টোটা হলে নেগেটিভ হয়, জাস্ট দ্যাট। মানে কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ সাইন মানে হচ্ছে থিটার ভ্যালুটা বাড়ছে তাই পজিটিভ, আর যখন কমবে, কারণ ক্লকওয়াইজ মানে থিটার ভ্যালু কমছে, সো ইট ইজ নেগেটিভ। তাহলে এখানে সাইনটা হয়ে যাবে নেগেটিভ। ওকে, প্লাস P2Q fz dz ইকুয়াল টু 0। এখন লিমিটিং কেস অর্থাৎ যখন এই দুটো খুবই কাছাকাছি এসে একজন আরেকজনের সঙ্গে জুড়ে যাবে, অর্থাৎ পি আর পি জুড়ে যাবে, এ এবং কিউ জুড়ে যাবে। জুড়ে গেলে দিস পিকচার উইল বি সেম অ্যাজ দিস। এটা আর এটা একই হয়ে যাবে। কেন একই হয়ে যাবে? কেননা এ টু বি আর পি টু কিউ সাইনটা অপোজিট। মানে এ থেকে বি আমি এদিকে যাচ্ছিলাম আর পি থেকে কিউ আমি এদিকে আসছিলাম। এই দুটো পয়েন্ট যদি আমি মার্চ করিয়ে দিই তাহলে এখানে বেসিক্যালি মানে কিছুই থাকছে না। যদি মার্চ করে দিই তাহলে এখানে কিছুই থাকছে না, এবং দেন আই অ্যাম গেটিং ব্যাক দ্য অরিজিনাল পিকচার। তাহলে ইন দ্য লিমিটিং কেস where B tends to P and A tends to Q, আচ্ছা লিমিটিং কেসে একটু ভালো করে দেখ জিনিসটা, যে fz dz a থেকে b তে যাচ্ছে আর fz dz p থেকে q তে আসছে। আচ্ছা ঠিক আছে, স্টেপ বাই স্টেপই করি, এটা অত ইমাজিন না করলেও চলবে। fz dz প্লাস লিমিটিং কেসে b becomes p, তাহলে আমি এখানে তাহলে আমি এখানে এর জায়গায় কিউ লিখি আর এখানে বি এর জায়গায় পি লিখি। fz dz minus c2 fz dz plus p2q fz dz equal to 0। এবার এটা ভালো করে দেখ, fz dz এর ইন্টিগ্রেশন হচ্ছে একবার q থেকে p তে হচ্ছে আর একবার p থেকে q তে হচ্ছে, তাহলে এফেক্টিভলি কি হবে, এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আর লিমিটিং কেসে তো b টেন্ডস টু p আর a টেন্ডস টু q হয়ে গেল, তার মানে এটা এখানে চলে এলো আর এটাও এখানে চলে এলো, তার মানে এফেক্টিভলি এই দুটো পয়েন্ট কানেক্টেড হয়ে গেল। তাহলে C2 becomes a complete circle এবং C1 also becomes a complete circle। সুতরাং এটাও হয়ে যাবে ক্লোজ সার্কেল, এটাও হয়ে যাবে ক্লোজ সার্কেল। সো fz dz is equal to C2 fz dz। ঠিক আছে, এইবার এর মধ্যে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো, অবশ্য সেই ব্যাপারটা কি এক্ষুনি বলবো, তারা একটু ভেবে নি। আর আই থিটা fz z হচ্ছে কি আমার fz হচ্ছে
ওকে, না ঠিক আছে, এটার জন্য এতটাই যথেষ্ট। ঠিক আছে, তাহলে দিস ইজ ইটসেলফ ইন ইটসেলফ দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, কারণ এখানে আমরা কি তাহলে পাচ্ছি, মানে এই রেজাল্টটা কি মিন করছে? এই রেজাল্টটা মিন করছে যে কোনো একটা ফাংশন এফজেড এবং কোনো একটা রিজিয়ন, এই রিজিয়নের প্রত্যেকটা পয়েন্টে যদি এফজেড অ্যানালিটিক হয়, তাহলে যে কোনো কন্টুর বরাবর যদি লাইন ইন্টিগ্রাল নেওয়া হয় তাহলে সেটা 0 হবে। কিন্তু যদি প্রত্যেকটা পয়েন্টে অ্যানালিটিক না হয়, ধরা যাক ইন্টারমিডিয়েট কোনো একটা পয়েন্ট আছে যেখানে the function blows up বা it has a singularity, this function has a singularity, এরকম যদি হয়, then the value of the line integral, it is not equal to 0, it is equal to the value of the line integral around this singularity। মানে এটা হচ্ছে যদি একটা সিঙ্গুলারিটি থাকে, এবার ধরা যাক যে ভেতরে হয়তো একাধিক পয়েন্টে এরকম এরকম সিঙ্গুলারিটি আছে, তাহলে একাধিক পয়েন্টে যদি সিঙ্গুলারিটি হয়, মানে ইফ এ ফাংশন ইজ নন অ্যানালিটিক অ্যাট মাল্টিপল পয়েন্টস, যেমন ধর এরকম যদি কোনো ফাংশন থাকতো যে 1/z মাইনাস আই ইন্টু জেড মাইনাস টু, এরকম যদি কোনো ফাংশন থাকে, তাহলে ওটা কি হবে, জেড ইকুয়াল টু আইতে অ্যানালিটিক হবে না, জেড ইকুয়াল টু টুতেও অ্যানালিটিক হবে না। তাহলে এরকম আর কি, ইফ এ ফাংশন is not analytic at multiple points, তাহলে তখন আমার লাইন ইন্টিগ্রালের রেজাল্টটা কি হবে, এরকম একটা লাইন ইন্টিগ্রাল যেটার ভেতরে বিভিন্ন পয়েন্টে সিঙ্গুলারিটি আছে, তখন দ্য লাইন ইন্টিগ্রাল উইল বি ইকুয়াল টু দ্য লাইন ইন্টিগ্রালস অ্যারাউন্ড অল দোজ সেট সিঙ্গুলারিটিস। যতগুলো, মানে অ্যাজ ইফ এটা কুয়ো খোঁড়ার মতো ব্যাপার আর কি, গর্ত খোঁড়ার মতো ব্যাপার, যে একটা কোনো লাইন এটা কোনো আমি একটা কি বলবো বেড়া দিয়েছি, বেড়ার মধ্যে ছোট ছোট গর্ত আছে, প্রত্যেকটা গর্তের একটা করে কন্ট্রিবিউশন থাকবে ফর দ্যাট লাইন ইন্টিগ্রাল। মানে লক্ষণীয় যে লাইন ইন্টিগ্রালে একটা মাঠ আছে, সেই মাঠে একটা বেড়া দিয়েছি, কিন্তু সেই মাঠের কোনো কন্ট্রিবিউশন নেই। যদি মাঠের মধ্যে গর্ত থাকে তাহলে ওখানে হোঁচট খেয়ে পড়তে হবে, সেই গর্তগুলোর কন্ট্রিবিউশন আছে ফর দ্য লাইন ইন্টিগ্রাল। There is no contribution from the region, the only contributions are from the holes। এই কারণেই যদি কোনো গর্তই না থাকে ওই মাঠে, তাহলে the line integral becomes 0। আর যদি গর্ত থাকে তাহলে প্রতিটা গর্তের চারপাশে লাইন ইন্টিগ্রাল নিতে হবে, এবং ওই টোটালটা সাম অফ অল দ্য লাইন ইন্টিগ্রালস ইজ ইকুয়াল টু দ্য অরিজিনাল লাইন ইন্টিগ্রাল। এই জিনিসটা এরপর এটাকে আমরা আরো ডেভেলপ করব ফার্দার, কিন্তু দিস ইজ দ্য ফান্ডামেন্টাল আইডিয়া of evaluating any integral in complex analysis।
ওয়াই দিস ইজ সো? বিকজ একটা জিনিস দেখ, যেটা খুবই একটা ভালো জিনিস, যে কমপ্লেক্স অ্যানালিসিসে কিন্তু কোনো একটা ইন্টিগ্রেশন ইন ইট সেলফ, কোনো একটা ইন্টিগ্রেশন সলভ করতে গেলে আমাকে কিন্তু গোটা ইন্টিগ্রেশনটা করতে হয় না। আমাকে ভেতরে কতগুলো সিঙ্গুলারিটি আছে সেইটা দেখতে হয়, এবং প্রত্যেকটা সিঙ্গুলারিটির অ্যারাউন্ড ছোট ছোট সার্কেল ড্র করে সেই সার্কেল বরাবর লাইন ইন্টিগ্রালটা ক্যালকুলেট করতে হয়। এবার তোদের মনে হতে পারে যে তাহলে সেই তো আমাকে বিভিন্ন মোর দ্যান ওয়ান লাইন ইন্টিগ্রাল ইভ্যালুয়েট করতে হচ্ছে, কিন্তু এই যে ছোট ছোট যে লাইন ইন্টিগ্রাল গুলো আমাকে ইভ্যালুয়েট করতে হচ্ছে, এগুলো কিন্তু ইন্টিগ্রেশন করে বের করতে হবে না। এগুলো বের করার একটা মেথড আছে, এবং অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয়, এই যে ছোট ছোট যে ইন্টিগ্রাল গুলোকে, এগুলোকেই একটা টেকনিক্যাল নাম আছে, এগুলোকে বলা হয় রেসিডিউ। মানে সামনে একটা ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরটা বাদ দিয়ে বলছি, এগুলোকে বলা হয় রেসিডিউ, অর্থাৎ ওই গর্তগুলোর মধ্যে অ্যাজ ইফ যেটুকু পড়ে থাকলো। ঠিক আছে, আর মানে মাঠের মধ্যে গর্ত করেছি, গর্ত থেকেই ইন্টিগ্রেশনের রেজাল্ট গুলো আসছে। ওই গর্তগুলোতে যেটুকু যেটুকু পড়ে থাকলো, ওই যে রেসিডিউ, ওই রেসিডিউ গুলোকে অ্যাড করলেই আমি ওভারঅল এই হেঁটে আমি কতটা লাভ করলাম সেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা ওই রেসিডিউ গুলোর উপরেই ডিপেন্ড করে। এবং এই যে রেসিডিউ, এগুলোকে ক্যালকুলেট, মানে রেসিডিউ ক্যালকুলেট করে আমাকে জাস্ট অ্যাড করতে হবে। তো রেসিডিউ ক্যালকুলেট করারই অনেক রকম, মানে খুব সুন্দর এবং ইজি মেথড আছে। তার জন্যই কমপ্লেক্স অ্যানালিসিসে মানে এমন অনেক ইন্টিগ্রেশন ইভ্যালুয়েট করা যায় ইউজিং কমপ্লেক্স অ্যানালিসিস, যেটা রিয়েল অ্যানালিসিস দিয়ে করতে গেলে হয়তো মানে জীবন শেষ হয়ে যেত, এরকম একটা ব্যাপার। নাও হোয়াট ইজ দিস রেসিডিউ? রেসিডিউ পর্যন্ত আসতে হলে একটা আরেক স্টেপ এগিয়ে অন্য একটা থিওরেম করতে হবে, অন্য একটা জিনিসটা কি? ইফ fz is analytic in any region, then line integral of fz by z minus z naught dz is equal to 2 pi f z naught। কি দারুণ না জিনিসটা? একটা রিজিয়ন, সেখানে fz অ্যানালিটিক, ভালো কথা। তা fz যদি অ্যানালিটিক হয়, তাহলে fz বাই z মাইনাস z নট এটা তো অ্যানালিটিক হবে না, কেননা নিচে z ইকুয়াল টু মানে z টেন্ডস টু z নট, এখানে গিয়ে এই ফাংশনটা ব্লো আপ করবে। তাহলে fz অ্যানালিটিক, অতএব fz dz তো 0, কিন্তু fz বাই z মাইনাস z নট এটা তো আর অ্যানালিটিক নয়, তাহলে এই জিনিসটা নিশ্চয়ই নন জিরো। এবং এটাকে ইভ্যালুয়েট কি করে করব? সেই এই জাস্ট একটু আগে যে মেথডটা, টেকনোলজিটা দেখলাম, ঠিক এভাবেই। অর্থাৎ একটা রিজিয়ন, তার মধ্যে একটা ছোট্ট হোল আছে, z ইকুয়াল টু z নট, এখানে এই ওভারঅল ফাংশনটা অ্যানালিটিক নয়, সো আই নিড টু টেক মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন, অর্থাৎ এই মাঝের পোর্শনটাকে বাদ দিয়ে, যেটা একদম আগেরটার মতনই। তারপরে আমার একটা ছোট সার্কেল থাকবে, একটা বড় সার্কেল থাকবে, তারপরে ইভ্যালুয়েট করব, করে এটা ক্যান্সেল আউট হবে, দিয়ে আলটিমেটলি আমি যেটা পাবো সেটা হলো লাইন ইন্টিগ্রাল অফ fz dz by z minus z naught equal to line integral around the small circle fz dz by z minus z naught, যেখানে c1 টা কোনটা? ওই z naught এর অ্যাবাউটে
a circle, সেইটা হচ্ছে that is C1. ঠিক আছে, এইবার আমাকে যেটা করতে হবে, এবারে একটাই কাজ, ছোট কাজ বাকি থাকছে, সেটা হলো যে এই ইন্টিগ্রেশনটা আমাকে ইভালুয়েট করতে হবে। ওকে, এবার এখানে যেমন সেট মাইনাস সেট নট, যেমন এই সার্কেল C1 এটাকে যেমন কিভাবে ডিফাইন করা যাবে, বেসিক্যালি তো এটা তো সেন্টার, আর এটার অ্যাবাউটে হচ্ছে কি আমার এই সার্কেলটা, তো এই সার্কেলের উপরে যদি জেড কোনো একটা পয়েন্ট হয়, তাহলে নিশ্চয়ই z minus z naught will be the radius, some fixed radius a into e to the power I theta, এবং dz নিশ্চয়ই a e to the power I theta I d theta. ওকে, এবং in the limiting case fz, মানে লিমিটিং কেস মানে হচ্ছে ইন দ্য লিমিট a টেন্ডস টু 0, মানে সার্কেলটাকে আমি যদি ছোট করে একদম ছোট করে দিই, মানে জাস্ট এই পয়েন্টটাতেই তো সিঙ্গুলারিটি, আর তো কোথাও সিঙ্গুলারিটি নেই, এই যে শুধুমাত্র একটা নির্দিষ্ট পয়েন্টেই সিঙ্গুলারিটি, কিন্তু এই লাগোয়া চারপাশের অন্য কোথাও যে সিঙ্গুলারিটি নেই, মানে শুধুমাত্র এই পয়েন্টটাই তো ব্লো আপটা করছে, এই ধরনের সিঙ্গুলারিটিকে বলে আইসোলেটেড সিঙ্গুলারিটি। কেননা শুধুমাত্র এই একটা পয়েন্টেই ও ব্লো আপ করছে, বাকি কাছাকাছি আর কোনো পয়েন্টেই ও ব্লো আপ করছে না। ঠিক আছে, তাহলে যদি তাই হয়, তাহলে আমি এই সার্কেলটাকে আরবিট্রারিলি স্মল করতে পারি, খুবই স্মল। তাহলে ইন দিস লিমিটিং কেস a tends to 0, that means z tends to z naught, that means fz in this limit, fz becomes fz naught। ঠিক আছে, তাহলে তো জীবনটা অনেকটাই সিম্পল হয়ে গেল, এখানে পটাপট বসিয়ে দিই। সো যেহেতু আমি আর থিটার ফর্মে লিখছি, তাহলে আমি এখন এই গোলটা আমি এখন দেব না, আর C1 তো নয়ই, ইন্টিগ্রেশনটা থিটার উপর হচ্ছে, তাহলে fz এর জায়গায় আমি fz নট বসালাম, dz এর জায়গায় আমি a e to the power I theta I d theta বসালাম, z minus z naught এর জায়গায় আমি a e to the power I theta বসালাম, তাহলে fz নট বাইরে বেরিয়ে এলো, আইটা বাইরে বেরিয়ে এলো, ডি থিটা, পুরো সার্কেলটাকে এক পাক ঘুরছি, তাহলে 0 to 2 পাই, অর্থাৎ 2 pi I f z naught, as simple as that। বুঝলি? দারুণ জিনিস, দেখবি না ব্যাপারটা ব্যাপক। তো তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই fz অ্যানালিটিক, কিন্তু fz বাই z মাইনাস z নট অ্যানালিটিক নয়। অদ্ভুত ব্যাপার, অ্যানালিটিক নয় তো ঠিক আছে, কিন্তু সেটা ইকুয়াল টু 2 পাই i f z নট। তার মানে এখান থেকে এটা অ্যাকচুয়ালি এখান থেকে দুটো জিনিস পাওয়া গেল, যেটা খুবই ভালো। ফার্স্ট হচ্ছে fz, আচ্ছা, এই টু ইকুয়াল টু 2 পাই i f z নট। হ্যাঁ, প্রথম হচ্ছে যে একটা ইন্টিগ্রেশন সহজেই কিভাবে করা যায় সেইটা, মানে সেটার একটা খুব ভালো গাইডলাইন্স পাওয়া গেল। এরকম টাইপের দেখতে কোনো ইন্টিগ্রেশন হলে সেটার রেজাল্ট হচ্ছে 2 পাই i f z নট। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম উপকার, ইভ্যালুয়েটিং দ্য ইন্টিগ্রাল। সেকেন্ড উপকারটা কি, এটাকে যদি আমি একটু অন্যভাবে লিখি, fz নট ইকুয়াল টু
1 by 2 pi I integration c fz dz by z minus z naught। এখান থেকে আমি বুঝতে পারছি যে আমি I can find out value of fz at z equal to z naught। মানে fz আমাকে একটা ফাংশন দিয়ে দিয়েছে এবং z equal to z naught এ আমি সেটার ভ্যালুটা জানতে চাই। হ্যাঁ, অবশ্যই এখানে এই আর্গুমেন্টটা তো অবশ্যই খাটবে যে একটা ভ্যালু জানার জন্য আমি একটা ইন্টিগ্রেশন করে ফেলবো, সেটা আমার বক্তব্য নয়। মানে আমার বক্তব্যটা হচ্ছে যে fz এর ভ্যালুটা at z equal to z naught সেটাকে ইন্টিগ্রেশনের টার্মে এক্সপ্রেস করা যাচ্ছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা পরবর্তীকালে কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে। we can express it in terms of an integral। ঠিক আছে? আচ্ছা, কিভাবে কাজে লাগবে সেটা বোঝার জন্য আমাকে এখন যেটা করতে হবে, এটা তুমি fz নট পেলাম, এরপর আমাকে স্টেপ বাই স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে I need to find out f dash z naught, f double dash z naught এবং in general nth order derivative at z equal to z naught। ঠিক আছে, সেটা করব। কিন্তু মিনওয়াইল আমার এটা করতে করতে হঠাৎ করে মনে পড়লো যে ওইটাও আর একটা হয়নি বলছিলি না, ইলিপসের ফর্মুলা, এটা হয়নি বলছিলি তাই তো? ঠিক আছে, terms of complex variable z। আচ্ছা, কিরকম করে করা যেতে পারে একটু স্টেপ বাই স্টেপ দেখি। সার্কেল, প্রথমে সার্কেলটা ড্র করি। এটা জেড নট এবং জেড নটের অ্যাবাউট একটা সার্কেল। তো এটাকে লিখতে গেলে কিভাবে লিখতে হবে? ধরা যাক তার রেডিয়াসটা হচ্ছে কিছু একটা ফিক্সড এ। তাহলে এই সার্কেলটাকে আমি কিভাবে লিখব? z minus z naught equal to a e to the power I theta এবং z minus z naught এর mod equal to a, যে কোনো একটা ভাবেই লেখা যায়, হয় এটা নয় এটা। এটা হচ্ছে at the, মানে যেখানে সার্কেলটা হচ্ছে সেন্টার্ড at z naught, আর যদি সার্কেলটা সেন্টার্ড at origin হয় তাহলে একদম পাতি যা আমরা লিখি সেটাই। ওকে, এইবার আসি ইলিপস। তাহলে যেমন সার্কেলের ক্ষেত্রে একটা ফিক্সড রেডিয়াসের একটা গল্প আছে, সেরকম ইলিপসের ক্ষেত্রেও কিছু একটা কনস্ট্যান্ট থাকে, সেটার একটা গল্প আছে। গল্পটা কিরকম, যেটা আমি আগের দিন হিন্ট দিয়েছিলাম। সো ইলিপসের দুটো ফোকাস থাকে, z1 z2। ফোকাসটার বৈশিষ্ট্য কি? এই লাইনের উপর আমি যেই পয়েন্টেই থাকি না কেন, সেই পয়েন্টের সঙ্গে যদি দুটো ফোকাসকে আমি কানেক্ট করি, then the total of the, মানে total length of the thread, the sum is always constant। তাহলে এটা z, এটা z1, এটা z2। তাহলে what we can write is mod of, মানে যেহেতু আমাকে লেংথটা নিতে হবে তাহলে আমাকে মড নিতে হবে। সো mod of z minus z1 plus
mod of z minus z2 equal to some constant a। তাহলে এইটা হচ্ছে this is the equation of ellipse। এমন একটা মানে ellipse হচ্ছে, so basically ellipse is locus of all such points for which the sum of distances from the foci is constant। এমন সেই সমস্ত পয়েন্টের ট্র্যাজেক্টরি বা পয়েন্টের আর কি সামটা, যেখানে সাম অফ দ্য ডিস্টেন্সেস ফ্রম টু ফিক্সড পয়েন্টস অর্থাৎ দ্য ফোকাই, এই দুটো ফিক্সড পয়েন্ট থেকে যে ডিস্টেন্স তাদের যে সামটা সেইটা সবসময় কনস্ট্যান্ট, দ্যাট মেক্স অ্যান ইলিপস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন। আচ্ছা যাই হোক, আমরা এখন কি করবো, এফ ড্যাশ জেড নট বার করবো, তাই তো? দেখে একটু চেষ্টা করি। তো ফ্রম ডেফিনেশন অফ আ ডেরিভেটিভ এফ ড্যাশ জেড নট, সেটা কি হবে, লিমিট ডেল্টা জেড টেন্ডস টু 0 if z naught plus delta z minus f z naught divided by delta z। এইবার আমরা আবার এখন এইটা জানি যে f z naught is equal to 1 by 2 pi I f z by z minus z naught dz। তাহলে ডেল্টা জেড, আচ্ছা তাহলে এখানে আমরা সেটা এগুলো এই রেজাল্টটাকে আমরা ডাইরেক্ট ইউজ করতে পারি, মানে দেখি আর কি ইউজ করে কি হচ্ছে। 1 by 2 pi I f z naught plus delta z এই না z f z naught হচ্ছে f z by এটা তাহলে এইটা হবে f z dz by z minus z naught minus delta z minus 1 by 2 pi I, এটাও c around c, এটাও around c, f z dz by z minus z naught হয়ে গেল। দেখবি এটাও খুব ভালো লাগবে, ভেরি ইন্টারেস্টিং। delta z tends to 0 1 by delta z 1 by 2 pi I। আচ্ছা এবার বক্তব্য হচ্ছে যে এখানে তো সবই সেম, শুধু ডিনোমিনেটরটাই আলাদা। তো আমি এরকম লিখি f z dz one by z minus z naught minus delta z minus 1 by z minus z naught। ঠিক আছে, বাকি সবকিছুকে কমন নিয়ে নিলাম। এবার এই পার্টটাকে যদি ইভ্যালুয়েট করি কি আসবে, তার কাটলো তার z minus z naught
ছোট ভেতরে আছে, যদি এখানে না থাকে তাহলে ভেতরে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাক্সটা আমাকে দাও, আমি দেখছি। দাও, ছোট লাগবে মানে চৌকোই লাগবে। এই যে ছোট পেয়েছি। এক সেকেন্ড বলছি। হ্যাঁ, তাহলে এই পার্টটাকে যদি ইভালুয়েট করি, z মাইনাস জেড নট, z মাইনাস জেড নট মাইনাস ডেল্টা জেড, উপরে হবে z মাইনাস জেড নট মাইনাস জেড প্লাস জেড নট প্লাস ডেল্টা জেড। তো এই হচ্ছে ব্যাপার। এবার উপরে ডেল্টা জেড আছে, রাইট, আর এখানে নিচে একটা ডেল্টা জেড আছে, তাহলে এটা এবং এটা কেটে গেল। এবার কি থাকলো? লিমিট ডেল্টা জেড টেন্স টু 0, 1/2 pi I integration fz dz multiplied by 1/z minus z naught এর হোল স্কোয়ার। কেননা ডেল্টা জেড টেন্স টু 0, আমরা এখানে ডেল্টা জেড এর জায়গাটা বসে দিচ্ছি, বিকজ ডেল্টা জেড ইজ ভেরি স্মল কম্পেয়ার টু জেড, কম্পেয়ার টু জেড মাইনাস জেড নট ইভেন। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল হোল স্কোয়ার। আচ্ছা, আর তো ম্যাম যদি ওখানে ম্যাম বল। বলছি যদি ওখানে ডেল্টা জেড এর টেন্স টু 0 এর ভ্যালুটা বসিয়ে দেন তাহলে লিমিটিংটা থাকবে না। হ্যাঁ, লিমিটটা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। তাহলে এটাই আমাদের রেজাল্ট। ওকে ম্যাম আর একবার একটু আরেকবার বলুন প্রথম থেকে এফ ড্যাশ জেড নটটা। বলছি, দেখে নি একটু জিনিসটা। হ্যাঁ, এটা আমরা পুরোটাই করলাম ফ্রম ডেফিনেশন। ঠিক আছে, এফ ড্যাশ, হ্যাঁ, ডেরিভেটিভ অফ এফ জেড অ্যাট জেড ইকুয়াল টু জেড নট, তার ফর্মুলাটা কি? এফ জেড নট প্লাস ডেল্টা জেড মাইনাস এফ জেড নট ডিভাইডেড বাই ডেল্টা জেড, যেখানে ডেল্টা জেড টেন্স টু 0। এবার আমরা কি ইউজ করলাম, যেটা একটু আগে পেয়েছি, এফ জেড নট ইকুয়াল টু 1/2 pi I এফ জেড ডিজেড বাই জেড মাইনাস জেড নট। এইটাকে জাস্ট সোজাসুজি এখানে বসিয়ে দিলাম। তাহলে বসাতে গেলে আমাকে অ্যাকচুয়ালি কিটা বসাতে হবে, মানে এফ অফ জেড নট হচ্ছে এখানটাতে নিচে এটা বসে, তাহলে এফ অফ জেড নট প্লাস ডেল্টা জেড, সেই জেড নট প্লাস ডেল্টা জেডটা নিচে বসে গেল, আর এফ জেড নটের জায়গায় এফ জেড নটটা বসলো। উপরটা কিন্তু এফ জেড ডিজেডই থাকবে, প্রথমে যেটা বসাচ্ছিলাম ওটা ভুল করে বসাচ্ছিলাম। এফ জেড নট যদি এটা হয়, তার মানে এখানে যা থাকবে অ্যাকচুয়ালি সেটা ডাইরেক্ট এইখানে চলে আসবে, দেয়ারফর এখানে মাইনাস জেড নট মাইনাস ডেল্টা জেড এসছে। তারপর আমরা যেটা কমনটাকে কমন নিয়ে নিলাম, বাকিটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তারপর আমরা একটা থেকে একটাকে বিয়োগ করলাম, বিয়োগ করাতে উপরে ডেল্টা জেড এলো, ডেল্টা জেড ক্যান্সেল আউট হলো, নিচে ডেল্টা জেড এ 0 বসিয়ে দিলাম, তাহলে এটা এই হলো। তাহলে এফ ড্যাশ জেড নট হলো 1/2 pi I এফ জেড ডিজেড বাই জেড মাইনাস জেড নট হোল স্কোয়ার। ডিফারেন্স ফ্রম এফ জেড নট হচ্ছে নিচের পাওয়ারটা 1 ছিল। ঠিক আছে, মানে এখানে বেসিক্যালি যখন 0 আর কি, তখন নিচের পাওয়ারটা 1, এখানে যখন 1 তখন নিচের পাওয়ারটা 2। মাইনাস 1 টু দি হ্যাঁ, এক বেশি হচ্ছে আর কি। এখানে এখানে যা থাকছে, যে অর্ডারের ডেরিভেটিভ, এখানে তার থেকে এক বেশি থাকছে। কিন্তু তা নয়, এখানেই শেষ নয়, আরো একটা জিনিস আছে। সেই আর একটা জিনিস কি, সেটা বোঝার জন্য আমাকে সেকেন্ড ডেরিভেটিভটা বার করতে হবে, এফ ডাবল ড্যাশ জেড নট। কিভাবে বার করব? ফ্রম দ্য ডেফিনেশন, লিমিট ডেল্টা জেড টেন্স টু 0, f dash z naught plus delta z minus
f dash z naught divided by delta z। বসিয়ে দিই, লিমিট delta z tends to 0, 1 by delta z, আচ্ছা 1 by 2 pi i টা বাইরে বসিয়ে দিই, ওয়ান বাই টু পাই আই বাইরে থাকবে। এরপরেই সি এফ জেড ডি জেড, আচ্ছা নিচে বসবে জেড মাইনাস জেড নট মাইনাস ডেল্টা জেড এর হোল স্কোয়ার মাইনাস এফ জেড ডি জেড জেড মাইনাস জেড নট এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার একই রকম ভাবে এফ জেড ডি জেড টা তো কমন যাবেই, তাহলে আমি জাস্ট এইটুকু আগে বার করি, সেটা হচ্ছে 1 বাই জেড মাইনাস জেড নট মাইনাস ডেল্টা জেড এর হোল স্কোয়ার মাইনাস 1 বাই জেড মাইনাস জেড নট এর হোল স্কোয়ার। আচ্ছা উপরে হবে এটা হোল স্কোয়ার মাইনাস এটার হোল স্কোয়ার, ফর্মুলা বসাই, a স্কোয়ার মাইনাস বি সমান a প্লাস বি, তার মানে হচ্ছে 2z মাইনাস 2z প্লাস বি মানে হচ্ছে 2z মাইনাস 2z নট মাইনাস ডেল্টা জেড আর a মাইনাস বি মানে হচ্ছে অনলি ডেল্টা জেড, রাইট। আর নিচে যেরকম আছে এটার স্কোয়ার ইন্টু এটার স্কোয়ার, এটার পুরোটা লিখছি না, এই। আচ্ছা নাও ইফ উই পুট দ্য লিমিট ডেল্টা জেড টেন্ডস টু 0, তাহলে এখানেও দেখ আগের বারের মতোই কি হচ্ছে, ডেল্টা জেড এখানে আর ডেল্টা জেড এখানে, এই দুটো ক্যান্সেল আউট হচ্ছে। আর আমি যদি ডেল্টা জেড টেন্ডস টু 0 এই ব্যাপারটা পুট করি, তাহলে আমি পাচ্ছি উপরে পাচ্ছি 2z মাইনাস জেড নট আর নিচে পাচ্ছি z মাইনাস জেড নট 4, উপর নিচেটা কেটে যাচ্ছে, কেটে এটা কিউব হচ্ছে। তা কিউব আসাটা এক্সপেক্টেড, কেননা আগের বারেই আমরা দেখছিলাম যে কিছু না থাকলে 1, 1 একটা ড্যাশ থাকলে 2, তাহলে ডাবল ড্যাশ থাকলে 3, এটা তো আসাটা এক্সপেক্টেড, কিন্তু সঙ্গে একটা 2 এসেছে, দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে তাহলে এফ ডাবল ড্যাশ জেড নট এইটা কিন্তু এলো 2 বাই 2 পাই আই, মানে লক্ষ্য কর সবগুলোই কিন্তু একটা লাইন ইন্টিগ্রাল, একটা সিস্টেম আছে পুরো জিনিসটার মধ্যে। এই ডেরিভেটিভ গুলো সমস্ত ডেরিভেটিভকেই লেখা যাচ্ছে ইন টার্মস অফ একটা পার্টিকুলার প্যাটার্ন অফ লাইন ইন্টিগ্রাল। আচ্ছা এরপর তোকে একটা হোম টাস্ক দেবো, হোম টাস্ক বলতে এটা মানে ক্লাসে থাকলে এখনই বসিয়েই করাতাম, সেটা হচ্ছে এখান থেকে তুই এফ ট্রিপল ড্যাশ জেড নট বার করবি এবং ম্যাম আমি বলে দিচ্ছি, ট্রিপলটা হবে 6 বাই 2 পাই আই ক্লোজ ইন্টিগ্রাল এফ ড্যাশ এফ জেড ডি জেড বাই জেড মাইনাস জেড নট এর হোল টু দি পাওয়ার 4। কিন্তু 6টা তুই কি করে বললি? 3টা উপরে উঠে যাবে, 3 দুগুণে 6 হয়ে যাবে, এখানে শুধু মাইনাস একটা আছে। দ্যাটস গুড। এই 6টা তাহলে 3 দুগুণে 6, তার মানে বেসিক্যালি 3 ইন্টু 2, তাই তো, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল।
কেননা এর পরেরটা যখন করতে যাব তখন 4টা উপরে উঠবে, তখন 4 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে ইন জেনারেল nth derivative of fz at point z naught is n factorial by 2 pi I fz dz z minus z n naught plus 1, এটা n n plus plus 1। 1। একদম ঠিক। এই ব্যাপারটার উপর ভিত্তি করে এটা একটা কত ভালো একটা রেজাল্ট দেখ, যে যদি fz মানে অ্যানালিটিক হয় কোনো একটা রিজিয়নে, আচ্ছা যদি fz অ্যানালিটিক হয় কোনো একটা রিজিয়নে, তাহলে আমি f ড্যাশ মানে তাহলে অ্যাকচুয়ালি f ড্যাশ z নট f ডাবল ড্যাশ z নট মানে আপ টু f nth ডেরিভেটিভ অফ z নট, up to f nth ডেরিভেটিভ অফ z নট, এরা সবাই কিন্তু এক্সিস্ট করে। এইটা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা যে যদি fz কোনো একটা রিজিয়নে এক্সিস্ট করে তাহলে সমস্ত অল হায়ার অর্ডার ডেরিভেটিভস exist for z equal to z naught, এবং এই z নটটা কিন্তু ওই রিজিয়নের মধ্যে যে কোনো পয়েন্ট হতে পারে, কারণ fz টা সমস্ত পয়েন্টে অ্যানালিটিক ছিল আর z নটটা যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট। তাহলে fz যদি অ্যানালিটিক হয় তাহলে সমস্ত পয়েন্টেই হায়ার অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে, এবং যদি তাই হয় তাহলে টেলর এক্সপ্যানশন ইজ পসিবল, কারণ টেলর এক্সপ্যানশনে তাই থাকে, সমস্ত হায়ার অর্ডার ডেরিভেটিভ গুলো থাকে। একটু যদি মনে করে দেখিস যে কোনো একটা ফাংশনকে টেলরে এক্সপ্যান্ড করা যাবে কিনা, তার মানে ক্রাইটেরিয়াটা এটাই থাকতো যে সমস্ত হায়ার অর্ডার ডেরিভেটিভকে এক্সিস্ট করতে হবে। কিন্তু কমপ্লেক্স অ্যানালিসিসের ক্ষেত্রে ওটা আলাদা করে বলার দরকারই নেই, কারণ fz অ্যানালিটিক হলেই সমস্ত হায়ার অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করে। সো ইট ইজ পসিবল, if fz is analytic, then it is possible to expand it into a Taylor function বা Taylor expansion। আর যদি fz কোনো একটা মানে পার্টিকুলার পয়েন্টে যদি নন অ্যানালিটিক হয়, বা অর্থাৎ যদি fz এর কোনো সিঙ্গুলারিটি থাকে, তাহলে অরিজিনাল টেলর এক্সপ্যানশনের যে সিরিজ আছে ওটা তো থাকবেই, প্লাস তার সঙ্গে আরেকটা মানে এটা লরেন্ট নয়, অরিজিনাল পার্টটা থাকবেই, প্লাস তার সঙ্গে আরো একটা অ্যাডিশনাল সিরিজ যুক্ত হবে। এই টোটাল ব্যাপারটাকে একসঙ্গে বলা হয় লরেন্ট এক্সপ্যানশন। ঠিক আছে, এই টেলর এবং লরেন্ট এটাও খুব সহজ, আমরা পরের দিন করব ইন আওয়ার নেক্সট ক্লাস। ম্যাম বল। বলছিলাম ইফ fz is analytic then